প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এনটিভি নিয়মিত মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। প্রিয় দর্শক, আমরা সব কিছু করতে পারি। যেমন পারি, গতকালকে আপনারা দেখেছেন আমাদের বাংলার দামাল ছেলেরা নিন্দুকের মুখে ছাই দিয়ে কিভাবে আমার বিশ্ব বাজারে ক্রিকেট নিয়ে হাজির হয়েছে। তেমনি পারি, যেমন ওয়ার্ল্ড ব্যাংকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা পদ্মা সেতু করতে পারি। কিন্তু শুধু পারি না, একটা জায়গাতে আটকে যাই। কেন জানি পারি না সে পুঁজিবাজারকে ভাইব্রেন্ট করতে। কোথায় যেন এটার একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। পুঁজিবাজার, যখনই পুঁজিবাজার নিয়ে আমরা কথা বলি, একদিন দুদিন হয়তো পুঁজিবাজারটা একটুখানি ওঠে, তারপরে আবার মুক্তব্য পড়ে। কেন, কোথায় প্রবলেম? একবার এক একজনে বলে বাংলাদেশ ব্যাংক ইজ এ প্রবলেম, কেউ বলে লিকুইডিটি ইজ এ প্রবলেম, কেউ বলে আস্থা ইজ এ প্রবলেম। কোনটা প্রবলেম সেটাই আমরা এখন পর্যন্ত ডায়াগনোস করতে পারিনি। এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না কোথায় কি করলে পুঁজিবাজারটা ভাইব্রেন্ট হবে। সেদিন আমাদের একটা অনুষ্ঠানে মাননীয় অর্থমন্ত্রী তিনিও স্পষ্টভাবে বলেছেন আমরা পুঁজিবাজারকে ভাইব্রেন্ট দেখতে চাই। যেমন আপনারা এখন সেই জন্য মোবাইল অ্যাপসে আপনি আপনার পুঁজিবাজারের যে কোনো ব্রোকারের সঙ্গে 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 যুক্ত হতে পারেন, পুঁজিবাজারের সঙ্গে সরাসরি আপনি ট্রেড করতে পারেন। তারপরে পুঁজিবাজারে কোথায় যেন একটা স্ট্যাগনেন্সি চলে আসে। এই নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে আলোচনার আজকে পুঁজিবাজারের সমস্যা কোথায়, কি, কেন আমরা পুঁজিবাজার নিয়ে আগাতে পারছি না, এই সব বিষয়ে আলোপ করব। আমাদের সঙ্গে আছেন ওয়াফিস শফিক মেহনাজ খান, তিনি সিও গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড। আমার সঙ্গে আছেন আপনাদের পরিচিত মুখ কাদের চৌধুরী, এমডি ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড। আমি প্রথমেই আলাপ করতে চাই জনাব ওয়াফিস শফিক মিনহাজ খান সাহেবের সঙ্গে, যে আচ্ছা আমাদের এত কিছুর পরেও তখন বলছিলেন যে আমাদেরকে যদি আমাদের সাবসিডারির ইকুইটিটাকে যদি করে দেওয়া হয়, 1000-5 টাকা বেড়ে আসবে, সেটা আসবে বাজারে, সেটা আমরা পুঁজিবাজার একটা ভাইব্রেন্ট হবে। সব কিছু হলো, তারপরেও কেন পুঁজিবাজার গতি পাচ্ছে না? মুশফিক ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার এই কোশ্চেনটার জন্য। মানে বেসিক্যালি আমাদের এটা এখন সবচেয়ে বড় কোশ্চেনের সম্মুখীন হচ্ছি আমরা সবসময়, যে পুঁজিবাজার কেন আমরা ভাইব্রেন্ট করে তুলতে পারছি না সবার কাছে। বাট আমার কাছে যেটা মনে হয় যে ভাইব্রেন্ট করে তুলতে পারছি না, এটার আমাদের একটা সর্বোত্তক চেষ্টা দরকার সমস্ত স্তর থেকে আমি বলবো। এবং আমি যেটা দেখি সেটা হচ্ছে আমার এই এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মধ্যে কোঅর্ডিনেশনের কোথায় জানি একটা প্রবলেম দেখতে পাচ্ছি। যে আমাদের সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, আমাদের যারা রেগুলেটরি বডি আছেন ওনাদের মধ্যে একটা কোঅর্ডিনেশনের দরকার। এই কোঅর্ডিনেশনগুলো যদি আমরা করতে পারি, আমার কাছে মনে হয় যে এটার আমরা একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো। কেন আমাদের পলিসিগতভাবে যেগুলো আমরা সিদ্ধান্ত নিচ্ছি, সেই সিদ্ধান্তগুলোকে আসলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমাদের একটা সম্মিলিত একটা সিদ্ধান্তে আসা উচিত, যেটা দিয়ে আপনি যেটা বললেন যে 5,500 কোটি টাকার মতো যেটা আপনার ব্যাংকের রিলিজ হয়েছে। সো আমার কাছে মনে হয় যে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আরও অ্যাক্টিভ হওয়া উচিত মার্কেটে ইনভেস্টমেন্টের ব্যাপারে। সেকেন্ড হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যে ফরেন ফান্ডগুলো আছে সেগুলোকে আমাদেরকে মানে সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত যাতে ফরেন ফান্ডগুলোকে আমরা দেশে আনতে পারি। আপনাকে যদি আমি একটুখানি বলি যে ফরেন বায়াররা তো এখন বাজারটাকে বাঁচিয়ে রাখছে। ফরেন বায়াররা তো অ্যাক্টিভ, যেটুকু ভলিউম দেখেন তাদের ফরেন বায়ারদের একে অপরের সঙ্গে বেচাকেনা করি, ফরেন বায়ারের ভলিউমটা হচ্ছে। আমরা আমাদের স্থানীয় বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা কতটুকু? প্রাতিষ্ঠানিক ভূমিকা অফকোর্স অনেক বেশি। এখানে আমি যদি বলি সেটা হচ্ছে আপনি যদি মার্কেটে দেখেন আমাদের দেশে কিন্তু জিনিসটা ঠিক উল্টাভাবে কাজ করে। যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ থাকা উচিত মার্কেটে সবচেয়ে বেশি, সেখানে আমাদের কিন্তু উল্টাভাবে কাজ করছে। যে আমাদের এখানে ক্ষুদ্র বিনিয়োগকারী বেশি আসছে, রিটেল ইনভেস্টর বেশি আসছেন, বাট আমাদের এখানে কিন্তু প্রাতিষ্ঠানিক ইনভেস্টরে কম আসছে। সো এখানে আমার যেটা মনে হয় যে এটার জন্য আমাদেরকে প্রমোট করা উচিত এবং বিভিন্ন লার্জ ক্যাপ যেগুলো আছে আপনার বড় বড় কোম্পানি যারা এখনো লিস্টার হননি, তাদেরকেও যদি আমরা মার্কেটে আনতে পারি, তাদেরও কিছু ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের মার্কেটে চলে আসে। যেমন আমি যদি এখন আপনাকে বলি একটা এক্সাম্পল হিসাবে, যে গ্রামীণ ফোন, লাফার্জ,
এটা কিন্তু একটা বড় টার্নওভার কিন্তু মার্কেটে বাড়িয়েছিল যখন এটা মার্কেটে এসছে। ইভেন এখনও এই মার্কেটে আমি বলবো যে এই ধরনের বড় বড় কোম্পানি যদি আমাদের এখানে আমরা আনতে পারি যে লিস্টেড হিসাবে, সেখানে আমরা প্রচুর ফান্ড মার্কেটে আনতে পারবো। এবং কনফিডেন্সের একটা ব্যাপার আছে, যে কনফিডেন্সে যেটা হয় যে লো ক্যাপ যেগুলো আছে সেগুলোর মধ্যে কনফিডেন্স কিন্তু খুব একটা বিল্ড আপ করা সম্ভব হয় না। এবং সেটার জন্য অলরেডি আমরা যেটা জানি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু আপনার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যে এখানে একটা লো ক্যাপের এসএমই একটা ইন্ডেক্স থাকবে, আলাদা একটা এক্সচেঞ্জ করা হবে, আর একটা করা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে আপনার লার্জ ক্যাপের করা হচ্ছে। সো এই ধরনের যদি সিদ্ধান্ত হয়, কেন আমার সামনে যদি দুই ধরনের খাবার থাকে, একটা যদি ইম্প্যাক্ট এটার একটা আসে, কিন্তু ইনভেস্টারও কিন্তু কনফিউজড হয়ে যান যে এক্স্যাক্টলি কোন জায়গাটায় ওনারা ইনভেস্ট করে যাবেন। সো আমার কাছে আমি খুবই আশাবাদী, বিকজ আমরা যদি একটু প্রমোট করতে পারি এবং যদি সিদ্ধান্তগুলো সব সম্মিলিতভাবে নিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে মার্কেটে আমরা বেশ কিছু ফান্ড নিয়ে আসতে পারি। এবং আপনি যদি আরেকটা সেক্টর দেখেন, সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে প্রচুর ফান্ড থাকে, যারা কিন্তু ওই ফান্ডগুলো যদি আমরা মার্কেটে পাই, তাহলে আমার কাছে মনে হয় যে এটা তো অনেক দিন ধরে ফান্ডগুলি আছে, তারা এফডিআর করে রাখতেছে, অথচ মার্কেটে আসছে না। এটা কি আস্থার জন্য? এইটা আস্থার জন্য, বাট ওনাদের আরেকটা জিনিস, সেখানে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ফান্ডের এগেন্সে অনেক বিজনেসেরও অনেক বলেন ওরা যে এই ফান্ডগুলো রাখলে ওটার এগেন্সে বিজনেস পাচ্ছেন, বাট এটা আসলে কিন্তু ওইটার এগেন্সে আমরা যদি ইনভেস্টমেন্টের রিটার্নটা দেখি, সেটা কিন্তু ওই এফডিআর এর এগেন্সটে রিটার্নটা কিন্তু অনেক লো চলে আসে। আপনি যদি এখনকার ব্যাংকের ইয়েতে দেখেন যে ব্যাংকে এখন মাত্র সিঙ্গেল ডিজিটের দিচ্ছে, ইভেন এখন 5.56% ইন্টারেস্ট দিচ্ছে। সো এই রিটার্নের এগেন্সটে ক্যাপিটাল মার্কেট রিটার্ন কিন্তু অনেক হাই। সো আমার মনে হয় যে আমাদেরও নিজেদের একটা উদ্যোগ নেওয়া উচিত, যে আমরা যদি সবাই মিলে গিয়ে কোম্পানিকে বোঝানো আপনি কোথায় বিনিয়োগ করলে কথা বলবো। কাদির ভাই, আপনার সঙ্গে আপনি তো অনেকদিন পুঁজিবাজারে এবং পুঁজিবাজারের বিশ্লেষকও আপনি পুঁজিবাজার নিয়ে বইও লিখেছেন, আপনার অনেকগুলো আলোচনা সিকিউরিটি এক্সচেঞ্জ গ্রহণও করেছে। তো আপনি কি মনে করতেছেন পুঁজিবাজার নিয়ে কি অবস্থা রয়েছে? দেখুন, ব্যাপার হচ্ছে যে বাজারের সমস্যা কিন্তু অনেক। এটা এমন না যে একটু একটা স্পেসিফিক এইটা করলে হয়ে যাবে, আপনার ওটা করলে হয়ে যাবে, বাজার ঠিক হয়ে যাবে। একটু ব্যাকগ্রাউন্ডে আমি যাই তাহলে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই ঘটনাটা, বাজারের যেই অবস্থা যেটা, এটা হলো কেন ফার্স্ট, এটা কিন্তু একটা ইতিহাস হয়ে গেছে। ওই যে 2011-এর ঘটনা, 2010 হ্যাঁ ডিসেম্বর, হ্যাঁ 10 থেকে আরম্ভ হয়ে 11 পুরাই গেল। তো এখন পৃথিবীর সব জায়গায় কিন্তু পুঁজিবাজার এরকম 10 আসে, পুঁজিবাজার 10 আসে, পৃথিবীর সব জায়গায় হয়েছে। ওই 1930 থেকে আরম্ভ করে এরপরে আমেরিকাতে অনেক হয়েছে, ব্ল্যাক মানডে হয়েছে, চায়নাতে ব্ল্যাক থার্সডে হয়েছে কিছুদিন আগে, ওইটা হয়েছে, এত দীর্ঘায়িত হয় না। তো এখন হ্যাঁ, আমি উপস্থায় আসতেছি। তো সব জায়গায় আপনি দেখবেন যে পুঁজিবাজারে যখনই একটা ক্লিন্টনের সময় একবার হয়েছিল, ওয়ান ডেতে 400 বিলিয়ন টাকা কিন্তু পড়ে গেছে মার্কেট থেকে, ওয়াস্ট হয়ে গেছিল। হি হিমসেলফ কেম ফরওয়ার্ড এন্ড এশিয়ার দি নেশন টিভিতে বলছে যে ওয়ারিবার কিছু নেই, ফান্ডামেন্টাল এভরিথিং ইজ ওকে, ইউ উইল সি। এবং পরের দিনে কিন্তু মার্কেট পিকড আপ। তো এখন প্রশ্ন হলো যেটা হচ্ছে ভাইটাল, যে আমাদের পুঁজিবাজার একদিনে পড়ে নাই, ওই ডিসেম্বর থেকে আরম্ভ হয়েছে, দাপে 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 কিন্তু পড়েছে, অনেক দিন পড়েছে। তো এখানে মার্কেটে একটা ফান্ডামেন্টাল পলিসি যে হচ্ছে এখানে, যেটা যে মার্কেটে যদি আপনি ইন্টারফেয়ার করেন, আপনার একটা কাউন্টার কিন্তু একটা বাকেট প্রপোজাল থাকতে হবে। আপনি যেটা ইন্টারফেয়ার করছেন এটাকে সামাল দেওয়ার জন্য, বা এটা ইন্টারফেয়ার করাতে যদি মনে করেন ডাক্তার যখন একটা পেশেন্টকে নিয়ে যায় ইন্টেনসিভ কেয়ারে, হ্যাঁ, তাকে কিন্তু পুরো কন্টিনিউয়াস থাকে 24 আওয়ার্স এটাকে মনিটর করার জন্য, পেশেন্টের কী হচ্ছে না হচ্ছে। ওখানে একটু নেগলিজেন্স হলে কিন্তু পেশেন্ট কিন্তু মারা যাবে। তো আমাদের এখানে যেটা আনফর্চুনেটলি যেটা হয়েছে, যে যখন মার্কেট এটা দিয়েছে, আমাদের যেটা পুঁজিবাজার যেটা আছে, যে একটা ট্রিগার সিলেক্ট সিস্টেম আছে, মার্কেট দাম যদি পড়তে থাকে তাহলে একটা লেভেল আছে, এর নিচে যদি আসে তাহলে আপনি ট্রিগার সেল করবেন, এতে আপনার বিনিয়োগকারীরা তারা বেঁচে যায় এবং ইনস্টিটিউশন বিশেষ করে তারা হচ্ছে বাঁচেই। ওখানে একটা মিসম্যাচ হয়ে গেছিলো আনফর্চুনেটলি, এবং যার জন্য বিনিয়োগকারীরাও মরেছে, ইনস্টিটিউশনগুলো কিন্তু মরেছে। ইনস্টিটিউশনের তো ব্যাড ডেট হওয়ার কথা না, এখানে ফোর্স সেল করতে দেওয়া হয়নি,
দেওয়া হয় নাই। ওই যে এটা বলা বলেন, হয়েছে- স্পষ্ট মানে করে বলা বলেন। হয়েছে যেটা যে Let everybody knows why. অনৈতিক হবে, এটা করলে অনৈতিক হবে, এবং কিছু কিছু তারা করেছিল, কিছু কিছু করেছিল, পরে তাদেরকে নিয়ে কিন্তু অনেকভাবে হ্যাস্ত করা হয়েছে, যার জন্য পরে আর কেন নাই। এবং মার্কেট আস্তে আস্তে কিন্তু পড়তেই থাকে। 4টা বছর কিন্তু মার্কেট পড়েছে। আপনি মনে আছে 11, 12, 13, 14 কিভাবে আমার ওই যে পূজ্যবার বিপর্যয় বইটা গ্রাফ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, পড়তে পড়তে কিভাবে মার্কেট পড়েছে। তো এখন এই যে ধরো একটা স্টেপ নেওয়া হলো যে সেল করবেন না, আমরা দেখতেছি, হ্যাঁ সরকার চেষ্টা করেছে, অনেক আলোচনা হয়েছে, অনেক অ্যাটেম্পটও নেওয়া হয়েছে। আপনার এই জীবনে যেটা বললেন, লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে ওরা শেয়ার দিয়েছে আমরা 5,000 কোটি টাকা দেবো, দেয় নাই, আপনার ব্যাংকগুলো বলেছে আমরা 5,000 কোটি টাকা দেবো, কেউ আগে আসে নাই। আপনার ঢাকা চেম্বার অফ কমার্স তারা বলছে আমরা কয়েক হাজার কোটি টাকা দেবো। তো এতে দেখা গেলো যে অনেক হাজার কোটি টাকা চলে আসবে, আসছে। হ্যাঁ, কিন্তু একটা টাকা কিন্তু আসে একটা টাকা নট এ সিঙ্গেল মানি কেম ইন। তো কেবলমাত্র আইসিবি থেকে সামান্য কিছুটা তারা আইসিবি কে দেওয়া হয়েছে, প্রণোদনা দেওয়া হয়েছে, তারা যেটা- সামান্য কিছু টাকা নিয়ে আসছিল, ওই টাকাটা দিয়েছে, এটা তো ওইখানে কিছু না। তো এই যে অবস্থায় যেটা হলো, মানে একটা সিকোয়েন্সিয়াল ফল মার্কেটে কন্টিনিউয়াস ফর ইয়ার্স, এটা কিন্তু মার্কেটটাকে একেবারে কাহিল করে ফেলছে। আপনার যতই হেলদি হন, আপনি যদি উপবাসে থাকেন অনেক দিন, আপনি কিন্তু দুর্বল হয়ে যাবেন। এখানে কিন্তু তাই হয়েছে মার্কেটটা। তো এখন প্রশ্ন হলো, তো ঠিক আছে, যা হবার হয়ে গেছে, সরকারের আন্তরিকতার অভাব নাই, আমরা দেখেছি, অনেক চেষ্টা করা হয়েছে অনেক, এবং এসএসসিও তারা তাদের সাধ্যমতো বিভিন্ন রিফর্মস যেগুলো অনেক তারা করেছে। কিন্তু একটা জিনিসের অভাব কিন্তু এখনো মার্কেটে আছে, সেটা হচ্ছে যে মার্কেট আমরা দেখছি উঠে আবার পড়ে যায়, সাস্টেন করতে হ্যাঁ। পারছে না। তো এই যে সাস্টেনেবিলিটি মার্কেটের না, এর মানেটা কি, দেয়ার ইজ সাম ইনহারেন্ট উইকনেস ইন দ্য মার্কেট। মার্কেটের মধ্যে তার একটা অন্তর্নিহিত দুর্বলতা রয়ে গেছে, এবং যার জন্য মার্কেট উঠলে ওই লোডটা মার্কেটে কিন্তু নিতে পারে না। একটা অতি বয়স্ক লোক যখন বিয়ে হয় যায়, তখন তার লাঠি ছাড়া কিন্তু হাঁটতে পারে না সে। সেটা কি লিকুইডিটি? আমি আসতেছি এই পয়েন্টে, ইট ইজ লিকুইডিটি, দ্যাট ইজ ইট ইজ লিকুইডিটি, আই ক্যান জাস্ট টেল ইট ইজ লিকুইডিটি। তো এখন প্রশ্ন, এখন যে বাংলাদেশ ব্যাংক যেটা করেছে, বলতে ফান্ড রিলিজ হয়েছে আপনার মার্কেটিং পুরো কথা, আমরা জানি না কিন্তু কাগজের পত্র অ্যাকচুয়ালি কত টাকার মানে কুশন বিল্ড আপ হয়েছে এতে, কেউ জানে। বাংলাদেশ ব্যাংক কোনো স্টেটমেন্ট দেয় না, হচ্ছে না, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে তারা বলে না যে এত টাকা আমাদের কাছে সারপ্লাস আমরা পেয়েছি এবং একটা মার্কেটে আমরা এনজয় করবো, কিছু আমরা পাই না, কিন্তু কাগজে করবে বলা হচ্ছে এত টাকা হয়তো আসতে পারে। এখন প্রশ্ন হলো যে এই অবস্থায় মার্কেট কি আসলে খুব একটা ইমপ্রুভ করবে না, বা এইরকমই চলবে? আমি একটা জায়গায় আমি আশাবাদী যে প্রত্যেক বিপর্যয়ের পরে কিন্তু একটা সিনথেসিস, আশার আলো দেখা যায়। আমি কিন্তু ওই আশার আলোর উপরেই কিন্তু আমি ভরসা করে বসে আছি, এবং আমার কাছে 3টা সাজেশন আছে। আমি সেদিন বলছিলাম একটা কথা, যে ধরেন মার্চেন্ট ব্যাঙ্কগুলো আছে, আমাদের মার্চেন্ট ব্যাংক যারা আছে মোস্টলি দে আর সাবসিডিয়ারি কোম্পানিজ অফ মাদার ব্যাংক। মাদার ইনস্টিটিউশন হচ্ছে ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি, এদের সাবসিডি হচ্ছে মার্চেন্ট ব্যাংকগুলো। ইন্ডিপেন্ডেন্ট মার্চেন্ট ব্যাংক যেগুলো আছে, এদের যে পেইড আপ ক্যাপিটাল যেটা আছে, এটা দিয়ে কাজ করার মতো করে ওদের ওই একবার যেটা দিবে, ওটা যদি সেল না হয়, টাকা ফেরত না আসে, তার বসে ওটাকে আমি বলতে পারি একদম প্রায় জিরো পাওয়ারই, বুঝছেন না? এখন মাদার কোম্পানি মার্চেন্ট ব্যাংক যেগুলো, মানে ব্যাংকের আপনার যে মার্চেন্ট যেগুলো আছে, ওগুলো কিন্তু ওই বাজারে 2010 থেকে যে হাই প্রাইসের শেয়ারটা কেনা হয়েছিল, যার জন্য দে আর অলসো লকড। এখন প্রশ্ন হলো যে এই অবস্থা যদি হয়, তাহলে কি আপনি উদ্ধার করবেন না? সব দেশেই কিন্তু উদ্ধার করা হয়েছে, ডুবুরি মানে যখন দিয়ে হয়। আপনি কি বেল আউটের কথা আমি অফকোর্স এটা আপনি শুনেন, বেল আউটের কথা তো আমি বলি আপনাকে, সম্ভব না, বেল আউট না, অসম্ভব বলতে কিছুই নাই, বুঝছেন না? এখন আমি বেল আউট শব্দটা ইউজ করবো না, এখানে, কারণ বেল আউট শব্দটা শুনতে খারাপ লাগে, মনে করে যে বোধহয় একেবারে তলিয়ে গেছে। তো ওখান থেকে তো আমরা মোটামুটি কাটিয়ে উঠেছি। আপনার মার্চেন্ট ব্যাংক বলেন, ব্রোকারেজ হাউস বলেন, 2010-এ যেসব লোন তাদের ছিল, অনেকে কিন্তু লোনগুলো রিপেমেন্ট করেছে। তারা বোনাস দিতে পারে নাই, কোনো কিছু দিতে পারে না, দ্যাট ইজ ট্রু, কিন্তু এবং তারা কিন্তু ক্লাসিফাই হয় নাই।
এর মধ্যে রিস্ট্রিকশন করে এদিক সেদিক লোন নিয়ে তারা বেঁচে আছে, বুঝছেন না? কিন্তু মাথার উপরে বুঝেটা হলো ইকুইটি মাইনাস অ্যামাউন্ট। ওই ইকুইটি মাইনাস অ্যামাউন্টকে যতদিন পর্যন্ত কিন্তু আমরা অ্যাড্রেস করতে না পারছি, অ্যাড্রেস তো করতে হবে, না ওটি বলছি, যতদিন পর্যন্ত অ্যাড্রেস মানে আপনি শোনেন, আপনি সমস্যা যেটাই হোক না বাট ইউ হ্যাভ টু অ্যাড্রেস দি প্রবলেম। হ্যাঁ, আমরা এটা কিন্তু যেই রাখি এটা কিন্তু সলভ হবে না। সো এখন ইকুইটি মাইনাসের প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য আমার কাছে 3টা অপশন। একটা হইলো রাইট অফ, যে না 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 রাইট অফ না, ফার্স্ট একটা হলো যে মনে করে যে মার্চেন্ট ব্যাংক যেগুলো আছে, প্রথম মার্চেন্ট ব্যাংকের কথা আমি বলি, তাদেরকে আমরা যদি ডিপোজিট টেকিংয়ের ক্যাপাসিটি মানে অ্যালাউ করি আপ টু সার্টেন লিমিটেড এক্সটেন্ট, একদম আমি একটুখানি থামাচ্ছি, একটুখানি আপনি ডিপোজিট, মার্চেন্ট ব্যাংক ডিপোজিট নেওয়ার জন্য যে কথাটা বলতেছেন, মার্চেন্ট ব্যাংক তো লিস্টেডই হইতে পারতেছে না, তারা বাজারেই আসতে পারতেছে না, তারা নিজেদের স্ট্রেংথই তো সেটা নাই। কারণ হচ্ছে যে তাদের যে পেড আপ ক্যাপিটাল, যে পরিমাণ পেড আপ ক্যাপিটাল, সেই পরিমাণ পেড আপ ক্যাপিটাল দেয় কোনো পৃথিবীর কোনো দেশে মার্চেন্ট ব্যাংক চলে না। আমাকে বলেন, আপনি যে কোনো পৃথিবীর যে কোনো মার্চেন্ট ব্যাংক একসময় মানে আপনার মাদার ব্যাংকের সঙ্গে জড়িত ছিল, অ্যাজ গুড এজ সিস্টার কনসার্নের মতো ছিল। তারপরে একদম সেপারেট করা হলো, আমেরিকাতে করা হলো। তারপরে তাদের পেড আপ বাড়াইলো কি করে? সে পাবলিক ইস্যু করে, পাবলিক ইস্যু করে মার্চেন্ট ব্যাংক তো বাংলাদেশে। আমি বলি, আই হ্যাভ আনসার টু ইট। ফার্স্ট কথা হচ্ছে, আপনি ধরেন এনবিএফআই এর কথা, আমাদের যে এনবিএফআই আছে, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, দুই একটা ছাড়া না 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 ইয়ে আপনার বা এটা দিয়ে না, এরা যখন প্রথমে আসে দে আর পেইড আপ ক্যাপিটাল অফ 5 crore টাকা। আমি ব্যাংক ছেড়ে, আমি তো 30 years I was in ব্যাংক, ব্যাংক ছেড়ে যখন আমি আমার রিটায়ারমেন্টের 4 বছর বাকি ছিল, পরে যাই হোক আমি সুইচ ওভার করে আপনার লিজিংয়ে আসলাম। আই যখন ফিনিক্স লিজিং, 1995 যখন লিজিংয়ে আসলাম, তখন আমাদের একটা দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি অনুপম চক্রবর্তী, চট্টগ্রাম থেকে বলছি। জি ভাই, আমি একটা প্রশ্ন আমার, যে 2009 সালের পর থেকে আমি তো শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারী, ঠিক আছে? আগে দেখতাম আপনার সেক্টর ভিত্তিক শেয়ারের দাম ওঠানামা করতো, কিন্তু এখন কি কারণে এটা সিস্টেমটা বন্ধ হয়ে গেল? এবং যদি এই সিস্টেমটা চালু থাকলে আমরা নেটিং ট্রেডিং করে অন্তত আমাদের লস গুলো একটু বোঝাতে পারতাম। ডে ট্রেডিং? হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্ন ছিল আর কি। ও আচ্ছা, ডে ট্রেডিং এর কথা বল। আচ্ছা, ওটা তো অন্য বিষয়, এটা অন্য জিনিস। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আলাপ করব, আসবো আমরা, উইল কাম টু দিস পয়েন্ট। এখন তো এনবিএফএ যখন 1993-তে এনবিএফএ অ্যাক্ট পাস করা হয়, 1993, এবং আপনার এর আগে কিন্তু ফার্স্ট এনবিএফআই ছিল আইপিডিসি, তখন ইট ওয়াজ আন্ডার মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, ব্যাংকের আন্ডারে ছিল না কিন্তু। এরপরে আসলো আইডিএলসি অ্যান্ড দেন ক্যাম আপনার ইউনাইটেড লিজিং, ফোর্থ হলাম আমরা ফিনিক্স লিজিং কোম্পানি লিমিটেড, বুঝছেন না? তো আমাদের পেড আপ ক্যাপিটাল হলো 5 কোটি টাকা প্রথমে। উই আর নট এ লিস্টেড কোম্পানি দেন, বুঝছেন না? আইপিডিসি লিস্টেড আপনার অনেক পরে হলো, কিন্তু আইডিএলসি ইউনাইটেড লিজিং ছিল, আইডিএলসি ছিল, হয়তো আইডিএলসি ইউনাইটেড লিজিং লিস্টিং তার পরে হলো, বুঝছেন না? কিন্তু এনবিএফআই একটি লিস্টিং ওয়াজ নট ম্যান্ডেটরি, বাট তারা তাদের স্বার্থে তারা লিস্টিং তারা গেছে। আমরা যখন আসলাম, উই আর নট ম্যান্ডেটেড টু বি লিস্টেড, বুঝছেন না? তো 95-এ আসলাম যখন, তখন পেইড আপ ক্যাপিটাল 5 কোটি টাকা ছিল ফিনিক্স লিজিংয়ের। এখন ফিনিক্স লিজিংয়ের পেইড আপ ক্যাপিটাল 100 কোটির উপরে। কারণ ফিনিক্স লিজিং নয়, অনেক লিজিং কোম্পানির পেইড আপ ক্যাপিটাল কিন্তু 100 কোটি টাকা কাছাকাছি বা উপরে হয়ে গেছে। প্রশ্নটা হলো, আপনি যেটা বললেন যে লিস্টিং না হলে কেমন করে টাকা নেবে, এনবিএফআই অ্যাক্টে কিন্তু এটা আছে, উল্লেখ আছে যে লিজিং কোম্পানি চাইলে আমানত দিতে পারবে, তার বিপরীতে রসিদ দেবে, মানে রসিদ মানে ইনস্ট্রুমেন্ট দিতে হবে, এই যে স্পেশাল পারমিশন আছে। তো আমি যখন লম্বা করবো, শর্ট করবেন, আমি যখন আসলাম দেখলাম যে লিজিং কোম্পানি চালাইতে গেলে ব্যাংকের উপরে ডিপেন্ড করতে হবে পুরাপুরি 100%। তো আমি দেখলাম যে আইনে যখন আসে আমি তো ডিপোজিট নিতে পারি। দেন আই টক টু বাংলাদেশ ব্যাংক, শেষ পর্যন্ত
I started taking deposits also from the public. তো সেম ওয়ে ইউ ওয়ান্ট তো ইউ এখন ওয়ান্ট টু না টেক না প্রশ্ন হচ্ছে আমি যদি আপনার ডিপোজিট আমার যদি আদার সোর্স অফ ফান্ড না থাকে আই ক্যানট এক্সিস্ট। আমি একটা ব্যাংক আমাকে দিল না ক্রেডিট লাইন, আমি কি তাহলে বন্ধ করে দেবো ব্যবসা? বুঝছেন, পৃথিবীর অন্য জায়গায় এটা আসে, ডিপোজিট নিতে পারে। আইডিএলসি, ইউনাইটেড লিজিং, দে আর অরিজিনালি নট ডিপোজিট টেকিং কোম্পানি। আমাদের বাজারে যে আইপিও গুলো আসতেছে সেগুলো প্রত্যেকটা কিন্তু ওভার সাবস্ক্রাইব হচ্ছে, কোনোটা 15 গুণ 20 গুণ 25 গুণ পর্যন্ত যাচ্ছে, কিন্তু সেকেন্ডারি মার্কেটে সেই পরিমাণ টাকাটা আসতেছে না কেন? এইটা সেকেন্ডারি মার্কেটে আসছে না বিকজ আপনি যদি ইফ ইউ লুক এট দ্য আইপিওস যারা আসছে তাদের কাছে আপনি যদি তাদের রেটিংগুলো দেখেন বা তাদেরকে যদি আমরা কোম্পানিগুলোকে দেখি, কোম্পানির উপর আস্থা কিন্তু আমাদেরকে আনতে হবে। যেটার জন্য আমি একটু আগে আমি প্রথমে বলেছিলাম যে আমাদের কিছু বড় ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, যে যাদেরকে আমাদেরকে আইপিওতে নিয়ে আসতে হবে, যাদের প্রতি আস্থা বাড়তে পারে। এবং সেটার জন্য যেটা হচ্ছে আপনি রিসেন্টলি যদি লাস্ট 3টা আইপিও হচ্ছে, এটার এগেন্সে অলমোস্ট প্রায় 500 থেকে 550 কোটি টাকা মার্কেটে ব্লক হয়ে আছে। সো এখন আমি দেখছি যে এখানে আপনার এই 550 কোটি টাকা থেকে আপনার বেশি হবে, আরো বেশি হতে পারে, বাট আমি বেয়ার মিনিমাম একটা বুক বিল্ডিং আসছে না, জি বুক বিল্ডিং এটা ধরলে তো অনেক আরো বেশি আসবে। সো ওইখানে আমি যেটা বলছি যে এই যে ব্লকগুলো হচ্ছে, ব্লকগুলো আসার পরে এখানে যেটা হচ্ছে যে আপনি দেখেন যে এই মাত্র 120 কোটি টাকা বা 135 কোটি টাকার এগেনস্টে যদি 600-700 কোটি টাকা মার্কেটে এসে জমা পড়ে, সেখানে যদি আপনার ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, সেখানে যদি আপনার 500-600 কোটি টাকার একটা পেড আপ ক্যাপিটালে যদি একটা কোনো কোম্পানি আমাদের মার্কেটে আসে, সেটা এগেন্সে অ্যাটলিস্ট 1200 থেকে 1500 কোটি টাকা আমাদের মার্কেটে আসতে পারে। সে এখানে আমি একটা জিনিস বলি, আমরা সবসময় আলোচনা করতাম, সমালোচনা করতাম যে ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিগুলো, যে স্পেশালি যেসব কোম্পানি এখনও লিস্টেড না এবং তারা ভালোভাবে মাল্টিনেশনাল কোম্পানি, স্পেশালি মাল্টিনেশনাল কোম্পানি এবং লোকাল কোম্পানি, অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা আসতে চাচ্ছে না। কেন আসতে চাচ্ছে না? তারা বলতেছে যে আমরা সেই পরিমাণ, সেই প্রিমিয়াম আমরা পাবো না। এখন তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা নতুন আইন করে সুন্দর একটা পজিশন করে দিয়েছে যে আসো তুমি যত টাকা করো, মার্কেট উইল ডিটারমিন ইউর প্রাইস। বুক বিল্ডিং মেথডে আসো তুমি, মার্কেট উইল ডিটারমিন ইউর প্রাইস। এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার এখন প্রাইস নিয়ে কোনো কথা বলবে না বা কেউ কোনো প্রাইস নিয়ে করবে না। তুমি বাজার আসো, বাজার উইল মানে ডিটারমিন ইউর প্রাইস। মার্কেট তো তুমি যদি তোমারটা যদি 100 টাকার শেয়ার, মানে 10 টাকার শেয়ার যদি এটা 50 টাকার দাম হয় 50 টাকা, তোমার যদি কেউ মার্কেটে যেটা 60 টাকা হয় 60 টাকা 70 টাকা, তুমি তোমার প্রাইসটা তুমি ডিটারমিন করো কীভাবে তুমি উপস্থাপন করছো, তোমার অ্যাকাউন্টসটা কিরকম। তাহলে এখন মার্চেন্ট ব্যাংকওয়ালারা বা যারা পাবলিক ইস্যু করবেন বা এখন যে মাল্টিনেশনাল কোম্পানিগুলো ইভেন ট্যাক্স রিবেটও দিয়েছে, মানে লিস্টেড হলে ট্যাক্স রিবেট পাবে, তারপরে কেন আসতেছে না? তারপরে এখন এই মুহূর্তে আপনি যদি বলেন যে 2010-এর পরের মার্কেটটা সিচুয়েশন দেখে কিন্তু এখন অনেক লিস্ট, মানে যারা কোম্পানি আসতেও চাচ্ছিল তারাও আসতে পারছে না বা তারাও একটু শেকি ফিল করছেন। আমার কাছে যেটা মনে হয় যে মার্কেটের সিচুয়েশন, এবং মার্কেটের সিচুয়েশন আপনি একটু আগে যখন আমি প্রথম বলছিলাম, আপনি বলছিলেন যে ফরেন ইনভেস্টাররা ইয়ে করে রেখেছে আমাদের মার্কেটটাকে কিছুটা একটু জীবিত রেখেছেন, ভাইব্রেন্ট রেখেছেন। সো ওইখানে কিন্তু আমি যদি বলি, সেখানে আমার কাছে মনে হয় যে আপনার যেই কোম্পানিগুলো এখন লিস্টেড হচ্ছে তাদেরকে যখন আমরা বাইরে যখন ওদেরকে বিভিন্ন রিসার্চ রিপোর্ট পাঠাচ্ছি বা তাদের সাথে যখন আমরা যোগাযোগ করছি, তখন ওরা বলছে যে আমরা যে ইনভেস্টমেন্ট ওরা যে নিয়ে আসবে, সেই ইনভেস্টমেন্ট কিন্তু ইজ মোর দ্যান দেয়ার পেড আপ ক্যাপিটাল। ওই জন্য যেটা হয় যে আপনার লার্জ ক্যাপের, এখন ধরেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আসলে সেখানে কিন্তু ফরেন ফান্ড ম্যানেজাররা খুব বেশি ইন্টারেস্টেড। এই জিনিসটা আপনিও ফেস করতেছেন, আমিও ফেস করতেছি, আমার মনে হয় অনেক ব্রোকার হাউস ফেস করতেছে এক্স্যাক্টলি, যে ফরেন বায়াররা একটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না, যে আমার ফান্ড ইনজেক্ট করবো যে জায়গায়, সেখানে তার পেড আপ ক্যাপিটাল থেকে বেশি, তাহলে হয় কি করে? আমরা তো তারপরেও ফরেনাররা আসতেছে, এখনো বাজারটাকে ধরে রাখছে ফরেনাররা। আমি সেটা বলবো যে আমার কাছে যে বলুক না কেন, আমি মনে করি যে এখনো ফরেনাররা সিলেক্টিভ বাই করতেছে, বাট মানে বাজারটাকে এখনো পর্যন্ত ধরে রাখছে। তারপরে মুস্তাক ভাই, আপনি যদি 2014-15-এর সাথে আমি এই বছরে কম্পেয়ার করি, আমরা কিন্তু অ্যাটলিস্ট আমাদের মার্কেটে 4-5% ছিল হচ্ছে ফরেন ইনভেস্টার, সেটা এখন কিন্তু এটা নেমে এসছে, অনেক কমে গেছে। ইন্টারেস্ট এসছে, ইন্টারেস্ট শো করছে প্রচুর, কিন্তু এখন পরিমাণ কিন্তু কমে গেছে তো নতুন কোনো স্ক্রিপ্ট আসছে না। সো এই জন্যই বলছি যে মার্কেটে যে ঘুরে ফিরে আমরা একই জায়গায় আসছি, কিন্তু যেখানে আমরা কিন্তু বলছি যে আপনার এখানে লিকুইডিটি একটা প্রবলেম হয়ে যাচ্ছে, এবং লিকুইডিটি আসার জন্য আমাদের যা যা করণীয়, এই ধরনের একটা ভালো কোম্পানিকে লিস্টেড করা, তাদেরকে নিয়ে আসা, তাদের টার্নওভার বাড়ানো, তারপর আইপিও যেগুলো হচ্ছে সেই আইপিওগুলোকে অ্যাটলিস্ট প্রপার রেটিংয়ের থ্রুতে আপনারা আনা,
যে অ্যাটলিস্ট কোন কোন প্রাইসে আসা উচিত, কিভাবে আসা উচিত? বিকজ আপনি 10 টাকার একটা শেয়ার 5 টাকা প্রিমিয়াম দিয়ে 15 টাকায় আসলেন, ট্রেড শুরু করলেন 35 টাকা 40 টাকাতে, কখনো এটা 50 টাকাতেও হচ্ছে, এবং তার কয়েকদিন পরে আপনি দেখছেন যে এই জায়গাটায়, তারপরের দিন দেখছেন এটার প্রাইসটা চলে আসছে 27 টাকা 28 এগুলো টাকাতে। আপনার কথাটাকে আমি অযৌক্তিক বা অস্বীকার করবো না, এটা ছিল, এটা হচ্ছিল, কিন্তু এখন তো যে মানে পাবলিক ইস্যুর যে রুলস যেটা সিকিউরিটি করেছে, এখন থেকে তো এরকম হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি যে শেয়ারটা আনবেন, আপনি অ্যাকাউন্টস দিবেন, আপনার অ্যাকাউন্টস দেখে যদি ইনভেস্টররা সেটাতে উদ্বুদ্ধ হয় তাহলে কিনবে না, তবে কিনবে না। এইটা তো হচ্ছে, অনেক রিফর্ম আসতেছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে ফরেনাররা যদি কিনতে পারে বা ফরেনাররা যদি ইন্টারেস্ট শো করে, আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কেন অনীহা, বা আমরা এখনো সাই কেন? আমার মনে হয় ওদের যে ফান্ড নাই, ফান্ড আছে। আপনি কি বলতেছেন? ফান্ড আছে, ফান্ড আছে, প্রচুর ফান্ড আছে। আপনি একটা জিনিস বুঝেন যে আপনি জাস্ট আপনি যে কোনো একটা ব্যাংকে খবর লন, তারা লিকুইডিটির উপর ভাসতেছে কিন্তু তাদের যে সেই এক্সপোজারের দোহাই দিয়া গত 6টা বছর তো শুধু এক্সপোজার বলেছেন। এইটাকে আইদার আপনাকে অ্যামোর্টাইজ করতে হবে, অথবা আপনি যেটা বলেন যে আপনাকে লসটাকে আপনাকে টেনে নিয়ে কতদিন টানবেন আপনি লসটা? আপনি এটা টানতেই আছেন। এখন আমি একটা যা শেষ করে ফেলতেছি, মাসে মাঝে বলা তো ডিপোজিটের ব্যাপারে যেটা বললাম যে মার্চেন্ট ব্যাংকগুলোকে যদি অ্যালাউ করা হয় সীমিত আকারে, এটা নীতিমালা থাকবে, নীতিমালার মধ্যে তারা সীমিত আকারে নেবে, পেইড আপ করলে 2 গুণ 3 গুণ বা ম্যাক্সিমাম 4 গুণ, ধরো এইরকম নীতিমালা থাকলো, এবং যেভাবে সে এনবিএফগুলো পেমেন্ট করতেছে এইরকম তারা এটা কাজ করবে। একটা আমাদের কিছু এক্সাম্পল আছে, দি সাকসেস স্টোরি অফ দ্য এনবিএফ ইজ দ্য বেস্ট এক্সাম্পল। সুতরাং মার্চেন্ট ব্যাংক ইট ইজ লাইসেন্স বাই সিকিউরিটি কমিশন, এটা তো আর আপনার টম ডিক এটা লাইসেন্স দেয় নাই, এবং ইট ইজ যদি ডিপোজিট নেয় তখন ইট উইল বি অলসো আন্ডার স্ক্রুটিনি অফ বাংলাদেশ ব্যাংক। ডুয়েল একটা কিন্তু আপনার গার্জিয়ানশিপ থাকবে, কন্ট্রোল থাকবে। সো দিস ইজ ওয়ান সাইড। এতে কিন্তু একটা ভালো লিকুইডিটি মার্কেটে আসবে, এবং এই টাকাগুলো তারা যখন ইনভেস্ট করবে মার্কেটে, সেল বেচে আর যখন আসবে শেয়ারের দামও বাড়বে, এবং তারা যে টাকাটা নিবে এই টাকাটা দিয়ে আমি শেষ করে ফেলি, তাই এই টাকাটার পার্সিলে তারা মাদার কোম্পানিকে কিছু টাকা এখান থেকে দিতে পারবে। এজ এ রেজাল্ট মাদার কোম্পানিগুলোর এক্সপোজারে কিন্তু কিছু হেল্প হবে। সো দিস ইজ ওয়ান সাইড। সেকেন্ডলি হচ্ছে ব্যাংকগুলোর উপরে এখন যে লিকুইডিটি আছে, বিরাট লিকুইডিটি, আমি সাজেস্ট করব যে প্রত্যেক ব্যাংকের থেকে যদি একটা অ্যারেঞ্জমেন্ট করে, ওখানে একটা নীতিমালা করে 200 কোটি টাকা যদি নেওয়া হয়, আমি ধরলাম যে 30টা ব্যাংক, নতুন ব্যাংকগুলো যেগুলো আসছে বাদ দিলাম, নিউ জেনারেশন ব্যাংক যেগুলো আসছে বাদ দিলাম, লাস্ট যেগুলো আসছে, 30টা ব্যাংকের কাছ থেকে 200 কোটি টাকা যদি নেওয়া হয়, হ্যাঁ আমি বলতেছি আপনাকে 200 কোটি টাকা যদি একটা কনসোর্টিয়াম ফান্ড করবে, 30 ব্যাংক সেটা কনসোর্টিয়াম হবে, 200 কোটি হলে 30 দুগুণে 60, 6,000 কোটি টাকা, আইসিবি 500 কোটি টাকা, হ্যাঁ ঠিক না, 6,500 কোটি টাকা, সরকারি ব্যাংক, আমি বলি সরকারি ব্যাংক 250 কোটি, 4 ব্যাংকে 1000 বাংলাদেশ ফান্ড নামে যাই হোক, শুনেন আপনাকে তো শুরু করতে হবে, ইউ মাস্ট স্টার্ট ফ্রম সামহায়ার, আদারওয়াইজ আপনি শুনেন এই বাজারের যে অবস্থা আসছে, এই বাজার এটা দেখে কুইক স্যান্ড, আপনি দেখেন ওঠার চেষ্টা করছেন আবার চলে যাচ্ছেন, এবং শেষ পর্যন্ত আপনি তলিয়ে যাবেন, কিন্তু এইরকম মার্কেট সাস্টেন করবে না। শোনেন, আপনাকে ইউ মাস্ট হ্যাভ এ ভিশন, আমি কি চাই, আমাকে এখন এখান থেকে বের হতে আসতে হবে, আইদার উই ডু ইট ওর উই ডাই। তো এখন এটা তো কিছু না, একটা কথা আমি বললাম আপনাকে, আমরা লিজিং কোম্পানিগুলো থেকে, ওনারা লিজিং কোম্পানিগুলোর থেকে ফান্ড নিয়েছেন, লোন নিয়েছেন, আপনার 15-16% করে ইন্টারেস্ট, কিছুদিন আগে পর্যন্ত 18% ছিল, ওই লোনগুলো কিন্তু আমরা রিপেমেন্ট করেছি, এখনও করছি। তো কাজেই আমাদেরকে যদি ব্যাংকগুলোতে কনসেশন, এখন তো ফান্ড কস্ট, আমি বলি ফান্ড কস্ট তো চলে আসছে আপনার 5%-এ, তো 5 ব্যাংক তো দিবে না, দিতে পারবে না, দিবে না কেন? তারা ওই যে এক্সপোজারের দোহাই 25% শুনলেন, এটা একটা নীতিমালা হবে, সরকার ডিসিশন নেবে, আপনি আমার কথাটা খেয়াল করেন, সরকার ডিসিশন নেবে যে কনসেশন ফান্ড এখানে হবে, প্রত্যেক ব্যাংকে 200 কোটি নিয়ে 6,000 বা 7,000 কোটির একটা ফান্ড বিল্ড আপ হবে, এবং এই যে তারা যে ফান্ডটা দিবে এটা রিপেমেন্ট পিরিয়ড থাকবে, সে মনে করেন যে ফার্স্ট 1 ইয়ার নো রিপেমেন্ট গুছানোর জন্য, তারপরে 2 বছর তারা অনলি ইন্টারেস্ট সার্ভিস করবে,
পরের যে 5% থাকলো ওখানে থেকে রিয়েল আমাকে বাংলাদেশ করতে দেন না। ফান্ড নামে তো একটা No, ফান্ড no, হয়েছিল no, এরকম। শুনেন ফান্ড নাই তো কোথায় বাংলাদেশে Successful আপনার হলো কোথায়? না তো। হ্যাঁ কোথায় আপনি পেয়েছেন আমি পেয়েছি উনি পেয়েছেন তো সুতরাং আপনি আমি বলবো যেটা দিস ফান্ড শুড বি কল ক্যাপিটাল মার্কেট রিসার্চ অ্যান্ড ফান্ড এবং যদি এগুলা একটা নীতিমালা নিয়ে করা হয় আমি শিওর এই ফান্ড যখন আমাদের ব্রোকারেজ হাউসগুলো পাবে তারা এখান থেকে এই ফান্ডটা নিয়ে তারা মার্কেটে তারা আপনার বাই সেলে তারা আসবে আপনার এবং এটা এমন হতে পারে যে এই যে শেয়ারগুলো কিনা হবে এই শেয়ারগুলো 3 ইয়ার্সের জন্য লক ইন থাকবে এই শেয়ারগুলো আবার মার্কেটে 3 বছর আগে আসবে না মার্কেটে এই জন্য দেয়ার উইল বি পুশ অ্যান্ড পুল আপনাকে পুশ অ্যান্ড পুল করতে হবে টাকা ছাড়তে হবে দাম উঠবে বলছেন না ওটা নিয়ে আপনি স্টকে রেখে দেবেন 3 বছর এরপরে 3 বছর পরে সরকার ডিসিশন এগুলো কী করবে স্ক্র্যাপ করবে তখন তো আবার পরে যাবো সবাই যদি No, সেল no, করে no, তো। no, 3 বছরের মধ্যে শোনেন 3 বছরে তো না আপনি 3 বছরে আমি বলছি যে লক ইন থাকবে এরপরে সরকার লক ইন বাড়াইতে পারে এগুলো স্ক্র্যাপও করতে যাই হোক এটা পরের আচ্ছা, প্রশ্ন। যাই হোক, এটা আপনার মতামত। কিন্তু 7 ইয়ার্স টাইম দিস ইজ 8 ইয়ার্স স্কিম থাকবে এটা করতে পারে এটা হলো যে যেহেতু ব্যাংকের লিকুইডিটি আছে নীতিমালা করলে বাংলাদেশ ব্যাংকে না করার মানে আপনার বাংলাদেশ ডিস্ট্রিক্টের কোনো কারণ নেই এখানে এবং এটাতে করছেন কি আপনি এটাকে পুঁজিবাজারে দিচ্ছেন যে মার্কেট যে বাজার অলরেডি এত মানে ভাইব্রেন্ট হওয়ার পথে কিন্তু ফান্ড না হওয়াতে তারা এখন এইরকম অবস্থায় আছে ওকে থার্ড অপশন ইজ আপনি বন্ড আপনি মার্চেন্ট ব্যাঙ্কগুলো আমি শেষ করি মার্চেন্ট ব্যাঙ্কগুলো যেগুলো আছে they should be allowed to issue bond. Mind it, their mother is the bank, their mother is the insurance company. ওদের পেইড আপ ক্যাপিটাল কিন্তু 1000 কোটি টাকা আছে 500-700 নিচে কারো নাই ঠিক না তো যদি ওইগুলোকে আপনি নেন গ্যারান্টি নেন ব্যাংকের গ্যারান্টি নেন ইন্স্যুরেন্সের গ্যারান্টি নেন তারা এরা বন্ড ইস্যু করুক এবং এই বন্ডের যে আপনার হবে ইন্টারেস্ট হবে যারা বন্ডটা কিনবে this interest should be tax deductible. I can bet, শুনুন মোস্তাক ভাই আমি বললাম I can bet আপনি 3টা অপশন দিলাম 3টা অপশন মধ্যে যে কোনো একটা আপনি ইমপ্লিমেন্ট করেন বাজার হ্যাজ টু বাউন্স ব্যাক বাজার এরকম থাকবে না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার একটু সমালোচনার একটা ইয়ে করে আপনি যখন বলছেন যে ইনস্টিটিউশনের কেন আমরা আসছি না লোকাল ইনস্টিটিউশনরা এখানে আরেকটা জিনিস আমার কাছে খুব বড় অভাব মনে হয় সেটা হচ্ছে আমাদের রিসার্চ আমাদের কোনো রিসার্চ রিপোর্ট আমরা কিন্তু রিসার্চ রিপোর্ট পাঠাচ্ছি বাইরের ইউনিভার্সিটি দেখেছে ফরেন ফান্ড ম্যানেজার দেখেছে বাট লোকালি আমাদের কিন্তু রিসার্চ কোনো অ্যাভেলেবেল নাই মার্কেটে যে আপনি একটা ইনস্টিটিউশনকে একটা রিসার্চ করে দিচ্ছেন যে এই পার্টিকুলার কিছু কিছু ব্রোকার হাউস করে না না করছে বাট আপনি মানে অফিশিয়ালি যে রিসার্চ পাবলিকেশন যেটা হয় সো এই ধরনের একটা কোনো এটা আমরা আশা করছিলাম ডিমিউচুয়ালাইজেশনের পরে জি যে স্টক এক্সচেঞ্জ অন্ততপক্ষে একটা রিসার্চ পেপার বাইর করবে অ্যাটলিস্ট উইকলি ডেলি না পারুক উইকলি কারণ হচ্ছে যে আমাদের ব্রোকার হাউসগুলোর থেকে রিসার্চ করাটা খুব এক্সপেন্সিভ আমি হয়ে একটা যায় কথা বলি। এবং আমাদের এখনো অ্যাফোর্ড করি না যে 2-3টা MBA ছেলে রেখে রেখে রিসার্চ করবো করে একটা কোম্পানিকে রিসার্চ করবো এবং ইয়ে করবো কারণ ব্রোকার হাউসগুলোর পক্ষে অ্যাফোর্ডেবল না সেটা আমরা আশা করছিলাম যে আমরা স্টক এক্সচেঞ্জ থেকে অন্তত স্টক এক্সচেঞ্জ একটা পরিক্রমা এবং একটা মান্থলি রিপোর্ট বাইর করে কিন্তু শুনে মোস্তফা এটা কি আসল প্রবলেম এটা নলেজের একটা গ্যাপ আমাদের আছে অস্বীকার করার কোনো উপায় নাই বাট এটা ধরনের একটা ইন্টেলিজেন্স এক্সারসাইজ ওই রকম লোকজন নিতে হবে ইয়ে করতে হবে এটা হলে ভালো এটা আস্তে আস্তে হবে হচ্ছে কিছু আরম্ভ করেছে অনেকে তো আমি ওইটা আমি বাধা দিই না বাট এটার স্কোপ আছে ওইটা করা উচিত অ্যাওয়ারনেস বাড়ানো এডুকেশন বাড়ানো আপনার বিদেশে তো এরকম আছে যে আপনি পুঁজিবাজারে যদি আপনার বিনিয়োগের হোল্ডার হতে হবে আপনাকে যথেষ্ট আপনি কোয়ালিফাই করে আপনাকে আসতে হবে এক্স্যাক্টলি এক পানের দোকানদার এসে পুঁজিবাজারে বিনিয়োগ করে আপনি করে দেবেন এটা আপনি না জেনে আপনার সমস্যা সৃষ্টি করতেছেন এখানে এক বদলক ফোন করেছিলেন যেটা যে ডে সেটেলমেন্ট I can tell you, SEC should form a task force to implement this আমাদের যে আপনার আমাদের সেটেলমেন্ট এটা নিয়ে শুনেন কারণ আমি একটা বলে দেই
এইটা ডে ট্রেডিং এর করতে গেলে আপনার মানে যদি আপনার ক্লিয়ারিং কর্পোরেশনটা আমাদের যে আমরা ডেরিভেটিভসেরই কোনো চিন্তা করতে, যেহেতু আমরা এখন আমাদের সেটেলমেন্ট কোম্পানি আমরা করতে পারিনি। এই সেটেলমেন্ট কোম্পানি আমাদের স্টক এক্সচেঞ্জ থেকে এটা নিয়ে বহু কথা হয়েছে, এটা সেটেলমেন্ট কোম্পানি না হওয়া পর্যন্ত এটা সবচেয়ে বড় কথাটা যেটা হচ্ছে দেখেন, এত কিছুর পরেও ব্যাংকের উপর মানুষের আস্থাহীনতা বলেন, ব্যাংকের গত বেশ কিছু বছর ধরে ব্যাংক এক প্রকারের লুট হয়েছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, কারণ আমার কথাটা শেষ করি। তারপরও ব্যাংকগুলো যে ডিভিডেন্ডটা দিচ্ছে, যে ডিভিডেন্ড দিচ্ছে, আমি হিসাব করে দেখলাম যে এফডিআর করার চেয়ে যদি আমি এই শেয়ারগুলো অন্তত কিনি তার চেয়ে অনেক বেশি রিটার্ন আসছে। এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আমাদের সাধারণ মানুষের যদি থাকতো, তাহলে কেউ ব্যাংকে গিয়ে 5% 5.5% ডিপোজিট রাখতো না। কথাটা বুঝতে পারছেন? আমার প্রশ্নটা এখানে যে আমরা বোধহয় ওখানে আমরা হিট করতে পারিনি। আমরা সাধারণ বিনিয়োগকারী বা সাধারণ ভোক্তাদের কাছে আমরা বোঝাতে সক্ষম হই নাই যে আপনি যে টাকাটা ব্যাংকে রাখতেছেন 5% সিকিউরড মনে করে, আপনি যে সব ব্যাংক ডিক্লেয়ার করছে ডিভিডেন্ড, আর যেগুলো ব্যাংক ডিক্লেয়ার করতে যাচ্ছে, যার বাংলাদেশ ব্যাংকের সার্টিফিকেশনের জন্য ওয়েট করতেছে, তারা ডিক্লেয়ার করে দিচ্ছে, বাট বাংলাদেশ ব্যাংক ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতেছে বেশ কিছু ব্যাংক। আমি 4-5 সব ব্যাংকে প্রায় সার্টিফিকেশনের জন্য ওয়েট করছে বা মানে বাংলাদেশ ব্যাংক ক্লিয়ারেন্স হইলেই অ্যানাউন্স হবে। এই সব ব্যাংকগুলোর প্রত্যেকের আমি ফান্ডামেন্টালি কিন্তু আমি এত মানে না যে তাদের প্রভিশন করছে তারা দেউলিয়া হয়ে যাবে, 2-1টা ছাড়া। আমি আপনাকে বলতেছি মোটামুটিভাবে যে ব্যাংকগুলো বেশ ভালো, কয়েকটা ব্যাংক ভালো অবস্থানে আছে। হ্যাঁ, আমরা মনে করছিলাম যে ব্যাংকগুলো শেষ হয়ে গেছে একদম, সে পর্যায়ে কারণ নাই। ইনফ্যাক্ট তো আমাদের আলোচনার সময়ও কাছে আসে। আপনি যদি 30 সেকেন্ডসে কিছু বলতে চান বলেন। 30 সেকেন্ড। আমি বিনিয়োগকারীদেরকে এটা বলবো যে ভাই, আপনারা হতাশার কোনো কারণ নাই। থিংস আর পিকিং। ধর ব্যাংকের যেটা আমরা বলতেছি যে এইরকম যদি আমরা আলোচনা করি এবং এইরকম আলোচনাতে কিন্তু অ্যাওয়ারনেসটা বাড়ে। এবং আমি বিনিয়োগকারীদের বলবো যেটা, যে এইসব শেয়ার দেখে শুনে আপনারা কিনে বিনিয়োগ করেন, আপনারা লাভবান হবেন, হতাশার কোনো কারণ নাই। ধন্যবাদ আপনাকে। অফিস যদি কিছু বলেন। আমারও একই কথা, বিনিয়োগকারীদের একটা অবস্থানটা এরকম দাঁড়াচ্ছে যে মার্কেট কি অবস্থা থাকবে, এই যে আস্থাহীনতার, এইটার থেকে আমরা ওই জায়গাটাতে আমরা হিট করতে চাচ্ছি যে সাধারণ বিনিয়োগকারীরা কি করতেছে। আপনি সেটুকু সাধারণ বিনিয়োগকারীদের আমি বলবো যে একটু ধৈর্য ধরে থাকতে হবে। এতদিন ধৈর্য ধরে ছিলেন ওনারা, আমি আবার ওনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো যে একটু ধৈর্য ধরে থাকতে হবে। এবং মার্কেটে আমরা যে জিনিসগুলো এখন ডিসকাস করলাম আজকের আলোচনায় বা অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা এই সেকেন্ড কোয়ার্টারের মধ্যে আমরা একটা কিছু সাবস্টেন্সিয়াল কিছু চেঞ্জ আনতে পারবো, বিকজ বেশ কিছু চেঞ্জেস আমরা আলোচনা করছি এবং ইনভেস্টরদের কাছে আমরা পৌঁছে দিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম দুরবস্থার কথা, কি করলে কাদের ভাই অনেকগুলো সুন্দর প্রস্তাব দিয়েছেন, যদিও সেটা ওনার ব্যক্তিগত মতামত, সেগুলো এটা নিয়ে অনেক কারশিটের ব্যাপার আছে, অনেক কথাবার্তার ব্যাপার আছে, অনেক রিসার্চের ব্যাপার আছে। এটা বড় মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ সবার এখানে সমন্বয়ে হতে হবে। তো কাদের ভাই একটা সাজেশন রাখছেন, ওয়াফি যে কথাটা বলছেন যে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের কাছে যে আমরা ব্যাংকে টাকা রাখলে আর এই যে এখন বাজার থেকে শেয়ার কিনলে, কাদের ভাই বলেছেন সেটা দেখা যাবে যে আপনার এই বাজার থেকে শেয়ার কেনাটা অনেক অনেক সেফার, অনেক বেশি লাভবান হবেন। কারণ হচ্ছে 5.5-এর থেকে আপনি যে কোনো যে 20% 25% সব ব্যাংক বলে দিচ্ছে, কাজে আপনি অনেক উপকৃত হবেন। আপনারা একটু বিশ্লেষণ করে দেখেন পুঁজি বাজারে টাকা খাটানোটাও লাভবান না ব্যাংকে টাকা রাখা লাভবান। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।